কি ব্যাপার, এই ভার্সিটিতে কোনো ফকিরকে ঢুকতে দেওয়া হয় না, আর তুই সেটা জেনেও এই ভার্সিটিতে ঢোকার চেষ্টা করছিস? যা, এখনই এখান থেকে যা, না হলে মেরে পুরো তক্তা বানিয়ে দিব। আরে মামা, আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? আমি তো এই ভার্সিটির ছাত্র, আমি কোনো ফকির নই। এই যে দেখুন আমার আইডি কার্ড। সন্ধ্যা 7টায় একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আর ওই ট্রেনের বগি থেকে একটা ছেলে হাতে একটি লাগেজ নিয়ে হেঁটে আসতে লাগলো। চারদিকে নতুন কিছু দেখছে। তারপর একটা সিএনজি নিয়ে আকাশ তার গোডাউনে চলে আসলো। তারপর এসেই সবার সঙ্গে কথা বলতে লাগলো। আর কথা বলা শেষে সবাইকে বলল সবাই সবার কাজে চলে যেতে। সবাই তার কথায় কাজে চলে গেল। আর সেও কফি নিয়ে বাহিরে এসে বসে বসে কফি খেতে লাগলো। আর কফিটা শেষ করে যেই মাত্র আকাশ একপাশে তাকালো, তখন দেখে যে নাফি কারোর সঙ্গে যেন কথা বলছে। নাফি তার দলে নতুন জয়েন করেছে, যার জন্য নাফিকে একটু সন্দেহজনক লাগে তার কাছে। আকাশ কি হয়েছে সেটা বোঝার জন্যে সামনে এগিয়ে গেল। আর সামনে এগিয়ে যেতেই দেখে নাফি আবারও যেন কাউকে কল দিল। আকাশ লুকিয়ে পড়ল আর লুকিয়ে কথাগুলো শুনতে লাগলো। ভাই, আজকে রাতে একটা ডেলিভারি আসবে, অনেক বড় একটা চালান। এই চালানটা যদি আপনি কোনোভাবে আপনার কাছে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে দাদা ভাইয়ের। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। ঠিক আছে, তুই আমাকে সময় আর সব কিছু ডিটেলসে মেসেজ করে পাঠিয়ে দে। আমি সব কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? আর তোর কাজে আমি খুব খুশি হয়েছি। তার জন্য খুশি হয়ে তোকে আমি 1 কোটি টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি যেরকম চাইবেন আমি সেরকম করব। আর আপনার জন্যই তো আমরা এখনো বেঁচে আছি, তাই না? আপনি না থাকলে আমাদের কি অবস্থা হতো সেটা তো আমরা তো জানি। আর আপনি চিন্তা করবেন না, আমি এমনভাবে ওদের সঙ্গে মিশে গেছি যে ও কোনোদিন বুঝতে পারবে না। হ্যাঁ, তুই ভালো করে খেয়াল রাখ যেন ও কোনো কিছু বুঝতে না পারে। যদি একটা বার বুঝতে পারে তাহলে কিন্তু তুই এবং আমি দুজনেই কিন্তু সমস্যায় পড়বো অনেক। তখনই ও কলটা কেটে দিল। কল কেটে দেওয়ার পরপরই আকাশ কোমর থেকে পিস্তলটা বের করে ওর বুকের মাঝে গুলি করে দিল। আর গুলি করতেই ও মাটিতে পড়ে গেল। তারপর আকাশ গিয়ে ওর মাথায় ইচ্ছে মতো মারতে লাগলো। মারামারি দেখেই সবাই এদিকে আসলো আর এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আকাশ সবাইকে বলল, ও আমাদের খবর সব কিছু অন্যজনের কাছে পাচার করছিল। এটা তোরা খুব কাছে থেকেও ওকে বুঝতে পারলি না? আমি যদি আজকে না থাকতাম তাহলে কি অবস্থা হতো সেটা জানিস তুই? ভাই, আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের মধ্যেই কেউ সব খবর আরেকজনকে দিচ্ছে। আপনি যদি না থাকতেন তাহলে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হতাম। সব কিছু যদি আমাকে করতে হয় তাহলে তোরা কি করতে আছিস? হ্যাঁ, এখন আমি যদি এখানে না থাকতাম তাহলে তোদের সব কয়টাকে জেলের ভিতর ভরে দিত। ভাগ্য ভালো আমি এখানে এসেছিলাম। ঠিক আছে ভাই, আমরা এখন থেকে ভালোভাবে খেয়াল করে চলবো। আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার তো আজকে কলেজ যাওয়ার কথা, আপনি কলেজে যাবেন না? হ্যাঁ শোন, আমি কিছুদিন আসতে পারবো না হয়তো। আর আজকে কলেজে তো যেতে পারবো না। এখান থেকে যেতে যেতেই সময়টা পার হয়ে যাবে। কালকে থেকে আমি রেগুলার কলেজ যাব। আর তোরা এই দিকটা একটু সামনে রাখবি। ভাই, আপনি চাইলে তো সব কিছুই এভাবে সমাধান করে দিতে পারেন। শুধু আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সব কিছুই সমাধান করে আসছি। যদি আমরা সমাধান করে না আসতে পারি তাহলে আমরা এই মুখ আপনার কাছে আর কখনো দেখাবো না। এভাবে যদি আমি সবাইকে মারতে থাকি তাহলে একটা মানুষ আর বেঁচে থাকবে না। তার চেয়ে ভালো আমি বিশেষ বিশেষ মানুষকে সিলেক্ট করে তারপর মারব। আর এদিকে ডনের গ্যাং যদি আরো বেশি বাড়াবাড়ি করে সোজা মেরে ফেলে দেবে। কোনো কথা নেই, যদি কমিশনার কিছু বলে তাহলে আমার কথা বলিস। ঠিক আছে ভাই, আমরা তো আপনার কথাই বলবো। আর আমাদের মনে হয় না যে কমিশনার সাহেব আমাদের আর কিছু বলবে। আর সানি ওই অস্ত্রের চালানটা আনতে গেছে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর এদিকটা ভালো করে একটু সামলে রাখবে। আর সানি আসলে সানিকে আমাকে ফোন দিতে বলবে, বুঝতে পারছিস? আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। তোদের সবাইকে বলছি, রাকিবের কথা ছাড়া কোনো কিছু করিস না। আর কোনো দরকার লাগলে আমাকে ফোন করবে।
সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ গাড়ি থেকে চলে আসতে লাগলো আকাশের গন্তব্যে। প্রায় 2 ঘন্টা পর তার ফ্ল্যাটের সামনে এসে থামলো। গাড়িটা পার্ক করে আকাশ সোজা ফ্ল্যাটের ভিতরে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে কিছুটা খাবার খেয়ে নিল। খাবার খেয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়তেই কখন সে ঘুমিয়ে গেল নিজেও জানে না। যখন ঘুম ভাঙলো তখন দেখে বিকাল হয়ে গেছে। তারপর বিকালবেলা আকাশ ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলায় রুমে এসে একটু পড়তে লাগলো। এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা আকাশের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে নিল। নাস্তা করে ভার্সিটিতে কিভাবে যাবে সেটাই চিন্তা করছে। তারপর আকাশ পুরনো কিছু কাপড় চোপড় পরে নিল। দেখতে পুরোই বাজে লাগছে। তারপর মাথার মধ্যে সরিষার তেল দিয়ে বেরিয়ে পড়ল। হেঁটে হেঁটে ভার্সিটির দিকে যাচ্ছে। হালকা হালকা ঠান্ডা এখনো আছে। রাস্তায় প্রচুর পরিমাণে বালি। হঠাৎ করেই একটা গাড়ি প্রচণ্ড গতিতে আকাশকে ওভারটেক করে গেল। মনে হচ্ছে একটুর জন্যেই আকাশ বেঁচে গেছে, আর একটু হলেই তার উপর দিয়ে উঠিয়ে দিত। আকাশ চিৎকার দিয়ে বলল, কে রে, গাড়ি কি চোখে দেখে চালাতে পারিস না? কিন্তু গাড়িটা আকাশের কোনো প্রতি উত্তর না দিয়েই চলে গেল। আর আকাশও কোনো কিছু না ভেবে ভার্সিটির দিকে যেতে লাগলো। আকাশ ভার্সিটির ভিতর দিয়ে প্রবেশ করতে যাবে তখনই দারোয়ান তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার? এই ভার্সিটিতে কোনো ফকিরকে ঢুকতে দেওয়া হয় না, আর তুই সেটা জেনেও এই ভার্সিটিতে ঢোকার চেষ্টা করছিস। যা, এখনই এখান থেকে যা, না হলে মেরে পুরো তক্তা বানিয়ে দিব। আরে মামা, আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? আমি তো এই ভার্সিটির ছাত্র, আমি কোনো ফকির নই। এই যে দেখুন আমার আইডি কার্ড। তারপর মামাকে আকাশের আইডি কার্ড দেখানোর পর মামা কিছুটা আকাশের দিকে ভ্রু কুঁচকে তাকালো আর আকাশকে গেট খুলে দিল। আকাশও ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতে দেখেই খোলা একটা মাঠ। সেখানে অনেকেই জোড়ায় জোড়ায় বসে আছে, আবার অনেকেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। আকাশ এই ভার্সিটির কোনো কিছুই চেনে না। আজকেই আকাশের ভার্সিটির প্রথম দিন। তারপর একটা রাস্তা ধরে আকাশ হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে আসলো একটা গাছের নিচে। আকাশ হঠাৎ করে কেউ যেন আকাশকে ডাকতে লাগলো। আকাশ দেখতে কিছু ছেলে একসঙ্গে বসে আকাশকে ডাকছে। আকাশ কিছু না ভেবে সেখানে চলে আসলো। আর ছেলেগুলোকে আকাশের একটু একটু চেনা চেনা লাগছে। হয়তো আকাশ কোনো এক কালে ওদেরকে মেরেছিল, না হলে আকাশের চেনা চেনা লাগার কথা নয়। ছেলেগুলোর কাছে আকাশ গেল আর ছেলেগুলো আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার? তোকে দেখে তো নতুন মনে হচ্ছে। এমন হাবলার মতো কি সব দেখছিস? জানিস না এই ভার্সিটিতে সব বড়লোকদের ছেলে মেয়ে পড়াশোনা করে? তুই এখানে কি করছিস? ভাইয়া, আমি তো ভালো রেজাল্ট করেছি, সেই জন্য আমি এই ভার্সিটিতে চান্স পেয়েছি। এটা যে বড়লোকদের ভার্সিটি এটা তো জানতাম না, তাই না? আর জানলেই কি হতো, আমার যোগ্যতা অনুযায়ী আমি এখানে ভর্তি হয়েছি। এখানে আপনাদের তো কোনো সমস্যা থাকতে পারে না। তুই আমাদের ভার্সিটিতে পড়তে পারবি না, কারণ তুই যদি এই ভার্সিটির ছাত্র হোস তাহলে আমরা সবাইকে মুখ দেখাতে পারবো না। কারণ তুইও যে ভার্সিটিতে পড়বি আমরাও সেইখানেই পড়ব, এটা তো চলতে পারে না। আর তুই আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? আদব কায়দা কিছু শিখিসনি নাকি? ভাইয়া, এতে আপনাদের সমস্যা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভার্সিটি সরকারি, এখানে সবাই ভর্তি হতে পারে, তাহলে আপনারা কেন এমনটা করছেন? আর আমি আপনাদেরকে দেখতে পাইনি, তার জন্য এমন হয়েছে। কি রে, তুই কি কানা নাকি রে যে তুই আমাদেরকে দেখতে পাসনি? এখন থেকে আমাদেরকে দেখলেই সালাম দিবি আর আমাদেরকে সম্মান করবি, না হলে তোকে মেরে ভার্সিটি থেকে বের করে দেব। তারপর এভাবে একে একে সব ছেলে আকাশকে অপমান করে কথা বলতে লাগলো। আকাশ চুপচাপ দাঁড়িয়ে এগুলো সহ্য করলো, কারণ আকাশের কোনো কিছু বলার ইচ্ছে নেই। যখন সময় হবে তখন ঠিকই আকাশের পরিচয় জানতে পারবে। তারপর আকাশ চুপ করেই দাঁড়িয়ে রইলো। আর কিছুক্ষণ পরেই একটা মেয়ে এসে এখানে বলতে লাগলো, কি রে, তোরা কি আবার শুরু করে দিয়েছিস? নতুন নতুন মুরগি পাস আর র্যাগিং করতে শুরু করে দিয়েছিস? একটু আমাদেরকে করতে দিস।
নাকি সব সময় তোরাই র্যাগিং করবি? এটা কি চলে নাকি? কেন রে, আমরা এই মুরগিটাকে পেয়েছি, এটা আমরা র্যাগিং করব? তোরা নতুন মুরগি খুঁজে নে, আর নতুন মুরগি তো অনেক আছে, দেখ কোনটাকে পাস। এই ছেলে আমাদের সঙ্গে বেয়াদবি করেছে, তাই একে শাস্তি দিচ্ছি। তুই এখন এখান থেকে যা। শোন, তুই যদি আমাকে এই ছেলেটাকে দিতে পারিস তাহলে আমি তোকে রিয়ার সঙ্গে লাইন করিয়ে দিব, কোনো চিন্তা করিস না। কারণ এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। এই মুরগিটাকে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে তো এই ছেলেটাকে দিতেই হয়। এই, তুই নীলার সঙ্গে যা। আর নীলা, এই ছেলেটা যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে আমাকে বলবি, আমি মেরে পুরো তক্তা বানিয়ে দিব, শালা ফকিরের বাচ্চা। তারপর আকাশ মেয়েটার সাথে যেতে লাগলো। মেয়েটার শার্ট আর প্যান্ট পরে আছে, দেখতে পুরো ছেলেদের মতোই লাগছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের মতো। মেয়েটা যেরকম কাপড় পরে আছে তার প্রায় বেশিরভাগ শরীরের অংশই দেখা যাচ্ছে। সমাজের মেয়েরা যে কি পেয়েছে আকাশ আজও বুঝতে পারল না। এভাবে শরীর দেখিয়ে কোনো লাভ আছে তাদের? কেন যে পাপ কাজ করছে, এই জন্যই দেশে ধর্ষণ বেড়ে গেছে। আর ধর্ষণ করার পর সব সময় দোষ ছেলেটারই হয়। তারপর আকাশ এসব ভাবতে ভাবতে এই মেয়েটার সাথে চলে আসলো। মেয়েটা তার বন্ধুদের সামনে এসে আকাশকে দাঁড় করালো, আর ওখান থেকে দেখা যাচ্ছে আর একটা মেয়েকে যে ভীষণ সুন্দর। আকাশ তো দেখেই পুরো ক্রাশ খেয়ে যাচ্ছে, কারণ মেয়েটা দেখতে পরীর মতো, কিন্তু বাজে ড্রেসের কারণে মেয়েটাকে অন্যরকম লাগছে। আকাশ ভাবছে মেয়েটাকে সত্যি অনেক সুন্দর লাগতো। তখনই নীলা আকাশকে বলতে লাগলো, শোন, তুই এখন আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়, আর ওই দোকানে গিয়ে বলবি যে তিশা চৌধুরীর জন্য বিশেষ আইসক্রিম দিতে বলেছে। ঠিক আছে আপু, আমি এখনই নিয়ে আসছি। কিন্তু আপু, আমার কাছে তো টাকা নেই। ওরা যদি আমার কাছে টাকা চায় তাহলে কি করব? আরে ফকিনির বাচ্চা, এখানে টাকা লাগবে না। তুই শুধু গিয়ে তৃষার কথা বল, তাহলেই হবে। এমন কোনো লোক নেই যে তৃষাকে চেনে না, বুঝতে পারছিস? তারপর আকাশ দোকানে চলে আসলো, আর দোকানে এসে আকাশ তিশা চৌধুরীর কথা বলতেই আকাশকে আইসক্রিমের একটা বক্স ধরিয়ে দিল। তারপর আকাশ আইসক্রিমের বক্স ওদের কাছে আনলো, আর ওদের কাছে এনে দিতেই ওখান থেকে বেশ একটা আকর্ষণীয় প্যাকেট করা আইসক্রিমটা হাতে নিল, আর বলতে লাগলো, কলেজে বসে এইসব আইসক্রিম খাওয়া আমার যে কতটা ভালো লাগে নীলা, তোকে আর কি বোঝাবো। ওদের সঙ্গে বসে নেশাটা খুব ভালো করে জমে। আজকে এই ছেলেটাকে অন্য নেশা করাবো, কি বলিস? আরে তুই যে কি সব বলছিস? এইসব ফকিনি মার্কার ছেলে কখনো ঠিক মতো ভাত খেয়েছে কিনা সেটারই তো বড় কথা। আর তুই কিনা এত দামি ড্রাগস ওকে দিবি? এখন জানি ইদানিং এইটা দিয়ে নেশা হয় না রে, আরও নতুন কিছু চাই। আর নতুন কোনো মুরগি পেয়েছিস নাকি? এটাকে আমাদের থেরাপি শুরু কর। আকাশ দুজনের কথাবার্তা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে, কারণ আকাশ এসবের কোনো কিছুই বুঝতে পারছে না। আকাশ নিজে নিজেই বলল, তার মানে এটা আইসক্রিম নয়, এটার মধ্যে ড্রাগস মেশানো। সত্যি বড়লোকের মেয়েরা কত কিছুই না করতে পারে। আজকে ভার্সিটিতে না আসলে হয়তো দেখতে পারতাম না। তখনই হঠাৎ করে নীলা মেয়েটা আবার বলতে লাগলো, আরে তৃষা, তাড়াতাড়ি ফেলে দে, তোর বাবা মনে হয় কলেজে এসেছে। আর এই, তুই এখানে বসে থাক, তৃষা তোর সঙ্গে একটা অভিনয় করবে। তুই শুধু সেটা হ্যাঁ হ্যাঁ বলে যাবি, বুঝতে পারছিস? যদি এটা না করিস তাহলে তোকে এখনই কলেজ থেকে বের করে দেব, বলে দিলাম। তারপর আকাশকে বসিয়ে দিল, আর একটা লোক বডিগার্ড সহ এদিকেই আসতে লাগলো। আর তখনই তিশা মেয়েটা তার বাবার সঙ্গে কথা বলে আকাশের কাছে এসে 500 টাকার একটা নোট হাতে নিয়ে বলল, এই নাও 500 টাকা, নিজের মতো করে খরচ করো। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি আমার যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য।
আকাশের হাতে টাকাটা দিল। আকাশ টাকাটা নিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আর তখন তিশার বাবা তিশার প্রশংসা করতে লাগলো। তারপর তিশার বাবা চলে গেল। আর তখন তিশা আকাশকে বলতে লাগলো, আমি আমার বাবার জন্য সব কিছুই করতে পারি, বুঝতে পেরেছিস? এটা যেন আর কেউ না জানে। আর তুই 500 টাকা নিজের মতো করে খরচ করিস, কোনো সমস্যা নেই। এই নীলা, চল ক্লাসে যাই। তারপর তিশা আর নীলা চলে গেল। আর আকাশও ক্লাসে চলে আসলো। আকাশ ক্লাসে এসে সবার পিছনে বসে পড়লো। আর একটু পরেই একে একে সবাই চলে আসলো। হঠাৎ করে আকাশ দেখলো তিশা আকাশের এই ক্লাসে। এটা দেখে আকাশ সত্যিই রীতিমতো অবাক হয়ে গেছে। কারণ ফার্স্ট ইয়ারের মেয়ে এতটা পাওয়ার নিয়ে চলে, আর চলবে না কেন? সভাপতির একমাত্র মেয়ে। সবাই আকাশকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর মাঝে মাঝে আকাশকে নিয়ে আলোচনা করছে। অনেকেই তো বলছে যে ক্ষেত কোথা থেকে উঠে এসেছে। এখনই হঠাৎ করে একটা ছেলে আকাশকে দেখে বলল, আরে আজকাল দেখি আমাদের কলেজে খ্যাত ছেলেরাও পড়তে আসে। সত্যি আজকে কলেজে না আসলে তো এরকম দৃশ্য দেখতে পারতাম না। কোথা থেকে যে এসব আসে? স্যারদের কি চোখ নাই নাকি? বুঝতে পারলাম না। তখনই স্যার চলে আসলো আর সবাই দাঁড়িয়ে পড়লো। আর স্যার সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসতে বলল। আর সবাই বসলো। হঠাৎ করেই স্যার আকাশের দিকে লক্ষ্য করলেন। তারপর আকাশকে দাঁড়াতে বলল। আর তারপর আকাশকে বলল, এই ছেলে, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে এই কলেজে কখনোই দেখি নাই। আর কলেজে আসবে তুমি, কিন্তু এসব কাপড় চোপড় পরে এসেছো কেন? দেখতে তো পুরাই বাজে লাগছে। এরপর থেকে তুমি ভালো কাপড় চোপড় পরে আসবে, ঠিক আছে? স্যার, আমি নতুন অ্যাডমিশন নিয়েছি এখানে। আর তাছাড়া আমার আপন বলতে তেমন কেউই নেই। আমি অনেক গরিব, তাই আমি ভালো কাপড় চোপড় পরে আসতে পারছি না। আর আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো ফ্যাশন শো তো করতে আসেনি। এই কলেজে পড়তে গেলে একটু সবার সঙ্গে মিলে মিশে চলতে হবে, তুমি বুঝতে পারছো? আর নেক্সট টাইম থেকে যেন তোমাকে ভালো কাপড় চোপড় পরে আসতে দেখি, কথাটা মাথায় রাখবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ভালো কাপড় চোপড় পরে আসার জন্য। যদি না পারি তাহলে স্যার আমাকে ক্ষমা করবেন। তারপর স্যার আর কিচ্ছু বলল না। স্যার আকাশকে বসতে বলল। আর আকাশও বসে বসে স্যারের ক্লাস করতে লাগলো। আর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। তারপর ক্লাস শেষ করে আকাশ বের হতে যাবে, তখনই আবারও তিশার সঙ্গে ধাক্কা খেলো। আর তখন তিশা আকাশকে একটা থাপ্পড় মারলো। আর বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমাকে ধাক্কা দিয়েছিস? তোর কত বড় সাহস! আর মেয়ে দেখলে কি তোর ধাক্কা দিতে ইচ্ছে করে? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে, এই জন্যই আমি ছেলেদের এত ঘৃণা করি। দেখুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমাকে পেছন থেকে নীলা আপু ধাক্কা দিয়েছে। তারপর আমি সামলাতে না পেরে আপনার উপর পড়ে যাই। এখানে আমার কোথায় দোষ? আপনি শুধু শুধু আমাকে বকা দিচ্ছেন। আপনি আগে বিষয়টা পর্যবেক্ষণ করে দেখুন, তারপর না হয় আমাকে কথা বলেন। তোর এত বড় সাহস, তুই আমার ওপর দিয়ে কথা বলিস? দেখেছিস তৃষা, তোর সামনে আমার নামে কি সব মিথ্যে কথা বলছে? আমি তোকে ধাক্কা দিতে যাব কেন? তুই নিজেই তো তৃষাকে ধাক্কা দিয়েছিস। আর মেয়ে দেখলেই তো ধাক্কা দিতে ইচ্ছে করে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আর তোকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। এই নীলা, তুই এই ছেলেটাকে ধরে আমাদের আড্ডায় নিয়ে আয়, আজকে ওর খবর আছে। তারপর একবারে আকাশকে জোর করেই তাদের সাথে নিয়ে গেল। আর আকাশও তাদের সাথে চলে আসলো। জায়গাটা বেশ নিরিবিলি। এখানে 3-4 জন মেয়ে আছে। তারপর আকাশকে দাঁড় করালো। আকাশকে দাঁড় করিয়ে একে একে সবাই অপমান করতে লাগলো। আকাশ চুপ করেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নীলা বলতে লাগলো, দোস্ত, একে অন্যরকম শাস্তি দেওয়া দরকার। আমার একটা বুদ্ধি মাথায় এসেছে। ওর শার্ট খুলে সেই শার্ট দিয়ে যদি আমাদের পা মুছে নেই, তাহলে হয়তো এই ছেলেটার লজ্জা শরম হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই ছেলেটা শার্ট খুলে দে, তাহলে আমি হয়তো কিছুটা শান্তি পাবো। এই, তুই নিজে শার্ট খুলবি নাকি আমরা নিজেরা খুলে দেব? তুই ভাবতে পারবি না
আমরা কি করতে পারি? আপু প্লিজ, আমার সঙ্গে আপনারা যা কিছু করেন না কেন, আপনারা এমন কাজ করবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো আপনাদের সামনেও আসব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। আরে তিশা, এই ছেলেটার কথা তুই একদম শুনবি না। তোর একদম মন যাতে না গলে। এই ছেলে, তুই যদি বেশি কথা বলিস তাহলে এমন মাইর দিব যে সারা জীবন হাসপাতালেই পড়ে থাকবি। তারপর আকাশ এক প্রকার রাগেই আমার নিজের সব খুলে ফেললো। আর ওরা আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর নীলা তাকিয়ে বলল, ঠিক আছে, তুই এখন এখান থেকে যেতে পারিস। তোর সঙ্গে আমাদের আর কোনো কথা নেই। তাড়াতাড়ি এই কলেজ ছেড়ে চলে যা। তারপর ছেলেটা কোনো কথা না বলে শার্ট পরে চলে যেতে লাগলো। তারপর নীলা তিশার দিকে তাকিয়ে দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা তিশাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? এভাবে ছেলেটার দিকে তাকিয়েছিস কেন? আরে আমি প্রথমেই ছেলেটাকে খ্যাত ভেবেছিলাম, কিন্তু ছেলেটার যে সিক্স প্যাক বডি, এটা দেখে তো আমি সত্যি অবাক হয়ে গেছি। এমন গরিবের সন্তানদের এরকম চেহারা হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি। এটা কিভাবে সম্ভব? আরে তুই বুঝতে পারছিস না? সারাদিন যদি খেতে খামারে কাজ করে তাহলে তো এমন বডি হবে, তাই না? আর তুই কি এই খ্যাতের উপর ক্রাশ খেয়েছিস নাকি? তোর রুচি এতটা নিচে নেমে গেল কি করে? তুই তৃষা চৌধুরী, এটা মাথায় রাখবি। আরে আমি সেটা বলছি না। আর আমার মতো মেয়ে কি এই ছেলেকে পছন্দ করবে? তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা ঠিক আছে, তোরা এখন আড্ডা দে। আমার খুব মাথা ব্যথা করছে, আমি বাসায় চলে যাব। তারপর তিশা ওদেরকে বিদায় দিয়ে গাড়িতে করে বাসায় চলে আসলো। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লো। শুয়ে শুয়ে তিশা ছেলেটার ওই চেহারাটাই দেখতে লাগলো। কেমন যেন তিশার চোখের সামনে সবসময় ভেসে উঠছে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। এদিকে আকাশ কলেজ শেষ করে বাসায় চলে আসলো। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আকাশ রেডি হয়ে নিল। আকাশের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আকাশ কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে হাঁটতে লাগলো এই শহরের মেয়রের বাসার উদ্দেশ্যে। মেয়রের সঙ্গে আকাশের অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আকাশের আজকে সেই ঝামেলাটা আমাকে পুরোপুরি শেষ করে দিতে হবে। তারপর চলে আসলো হাঁটতে হাঁটতে মেয়রের বাসার সামনে। এখন চিন্তা হচ্ছে যে ভিতরে কি করে প্রবেশ করবে। তখন দেখলো মেয়র গাড়িতে করে যেন কোথাও যাচ্ছে। আর আকাশের জন্য ভালো হয়ে গেল এটা। আকাশও একটা গাড়িতে করে তার পিছনে যেতে লাগলো। দেখলো মেয়র যেতে যেতে একটা জঙ্গলের দিকে যাচ্ছে। তারপর আকাশও গাড়িটাকে ভাড়া দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। এখন আকাশ সবটাই বুঝে গেছে যে মেয়র কোথায় যাচ্ছে। তারপর আকাশ হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকলো। আর আশেপাশে খেয়াল করে দেখলো কেউ আছে কিনা। কিছু দূর সামনে এগিয়ে যেতে দেখতে পেল মেয়রের গাড়িটা সেখানে পড়ে আছে। তারপর আকাশ গাড়িটা ভালো করে চেক করতে লাগলো। যদিও গাড়িটা লক করা ছিল, কিন্তু আকাশের কাছে এসব লক কোনো ব্যাপারই না। তারপর আকাশ তাদেরকে খুঁজতে খুঁজতে একটা নদীর পাড়ে চলে আসলো। আর এসে দেখলো মেয়র কয়েকটা ছেলেদের সঙ্গে কথা বলছে। সাথে মেয়রের কিছু বডিগার্ড রয়েছে। আকাশ কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো ছিল এমন, আমি তোদেরকে কতবার বলেছি যে তোরা আমার বাসায় আসবি না। তোরা যদি আমার বাসায় আসিস তাহলে আমার অনেক সমস্যা হয়। প্রশাসনকে পুরো ট্র্যাকেল দিতে হয়। তার উপর আবার দাদা ভাইয়ের এজেন্ট তো আছেই। দাদা ভাইয়ের লোকেরা যদি একটা বার জানতে পারে তাহলে কি অবস্থা হবে সেটা একবার বুঝতে পারছিস। আর আমি যে বলেছিলাম নতুন মাল আনার জন্য, তোরা তো কোনো ব্যবস্থা করতে পারলি না। বিশেষ করে কলেজের মেয়েরা যদি আসতে পারতো তাহলে ব্যবসাটা ভালো হতো। আরে মেয়র সাহেব, আপনি তো আর এসব কাজ করেন না। আমরা তো কলেজে থাকি, কলেজে পড়ি, সেটা একমাত্র আমরাই বুঝতে পারি। কলেজের মেয়েদেরকে আনা এটা অনেকটা ক্রিটিক্যাল একটা ব্যাপার। আর কখন দাদা ভাইয়ের লোকেরা কলেজে ঢুকে পড়ে সেটা নিজেরাও জানি না। আমাদেরও তো ভয়ে থাকতে হয়। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু যে করার নেই। আমি যেটা বলেছিস তোরা সেটাই করবি। আর স্কুলের মেয়েদের কোনো কিডন্যাপ করার দরকার নেই, কারণ কিডন্যাপ করলে পুলিশের
আমার কাছে এসে অনেক সমস্যা করে। আমি সবকিছু ভালো করে রাখার চেষ্টা করি, কিন্তু কমিশনার সাহেব এবার একটু আমার সঙ্গে অন্যরকম ব্যবহার করছে। জানি না কেন এমন করছে। এতদিন তো আমার কথাই চলতো। যেখানে আপনি মেয়র হয়ে সব কিছু ট্যাকেল দিতে পারছেন না, সেখানে আমি তো সাধারণ কাজ করি। আপনি উপরে সবার যোগাযোগ করার চেষ্টা করেন আর সবাইকে বিষয়টি জানান। এভাবে চলতে থাকলে আমরা কোনোদিন এই ব্যবসায় উন্নতি করতে পারবো না। আর কালকে একটা চালান আসবে ঠিক 11টায়, সেখানে আপনার থাকতে হবে। আপনি না থাকলে ওরা চালান দিতে চাইবে না, আর ওরা বলেছে টাকাগুলো সাথে সাথে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি কালকে সময় মতো সেই জায়গায় চলে যাব। তোরাও ঠিক মতো চলে আসিস। আর ওদেরকে বলবি যে কলেজের জিনিস দেওয়ার জন্য বাইরে কোনো কিছু না দেওয়ার জন্য। ওরা কিন্তু বাইরে অনেক সময় প্রবেশ করিয়ে দেয়। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবার ওরা আমাদের সঙ্গে কোনো বেইমানি করতে পারবে না। আর এমপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। এমপি সাহেব নাকি এই মাসে আরও মোটামুটি টাকা চেয়েছে। উনি নাকি আপনার সঙ্গে নিরিবিলিতে কথা বলবে। এমপি সাহেব আমার সঙ্গে নিরিবিলিতে কথা বলবে, এটা অনেকটা ভাবার বিষয়। এমনিতেই তো উনি যে ডিমান্ড চায় সেই ডিমান্ড পূরণ করতে করতেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলবো। তোরা এটা নিয়ে কোনো চিন্তা করিস না, তোরা তোদের মতো কাজ করে যা। বুঝতে পারছিস? ঠিক আছে, আমি এখন গেলাম। এখানে যদি আমাকে কেউ দেখতে পারে তাহলে আমার সমস্যা হবে। ঠিক আছে, আমি আরিফকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আরিফ এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। আর আমাকে তো আবারও কলেজ যেতে হবে কালকে। আমাকে যদি একবার কেউ চিনে নিতে পারে তাহলে কিন্তু আমার খবর আছে। আমার বিষয়টি কিন্তু আপনি খুব ভালো করে মাথায় রাখবেন, কারণ আমি যদি একবার ধরা পড়ে যাই তাহলে কিন্তু অবস্থা আপনাদেরও খারাপ হয়ে যাবে। তারপর মেয়র সাহেব ছেলেটার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন, আর ছেলেটাও সাথেরগুলোকে কাজ বুঝিয়ে দিল। তারপর এদিকে আকাশ দেখতে পেল মেয়র সাহেব তার গাড়ি নিয়ে চলে গেল, আর একটা ছেলেকে দেখলো ওখানে সবাইকে বুঝিয়ে দিয়েছে। তার মানে আকাশ বুঝতে পারলো এই ছেলেটাই হচ্ছে আকাশের কলেজের সেই ছেলেটা, যে ছেলেটা আকাশকে র্যাগিং করতে চেয়েছিল। আকাশ এখন ভালো করে বুঝতে পারছে। তারপর ছেলেটাকে দেখলো, সবাইকে বুঝিয়ে দিয়ে সে একটা গাড়িতে করে চলে যাচ্ছে, আর আকাশও গাড়ির পিছনে লুকিয়ে পড়লো। গাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে গাড়িটা কিছু দূর গিয়ে একটা বাসার সামনে থামলো। আকাশও পেছন থেকে নামলো, আর নেমে দেখে খুব নিরিবিলি একটা জায়গা। আকাশ ওর সামনে গিয়ে দাঁড়ালো, আর তখন আকাশকে দেখে বলতে লাগলো, কি রে, তোকে না আমি আজকে কলেজে দেখেছি, তুই এখানে এত রাতে কি করছিস? এখানে কি হবে আসলি তুই? এখানে হয়তো তোর আসার কথা নয়। আসলে আমি তোর গাড়ির পিছনে লুকিয়েছিলাম, আর লুকিয়ে তোর গাড়ি দিয়ে জঙ্গল থেকে এখানে আসলাম। তা কেমন আছিস বল? মনে হচ্ছে দিনকাল তোর ভালোই চলছে। তোকে আমি এখন খুন করতে এসেছি। মানে তুই আমাকে কি ভয় দেখাতে যাচ্ছিস? তুই এই রাজুকে চিনিস না। এই রাজু কি করতে পারে সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি যদি একবার এমপিকে কল দিই তাহলে তোকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তুই কে রে? তুই যাকে এতটা ভয় পাস, যাকে দেখে পুরো দেশটা কাঁপে, আমি সেই দাদা ভাই। হয়তো কোনো না কোনো সময় আমার নামটা ভালো করে শুনেছিস, তাই আসলাম তোর সঙ্গে একটু দেখা করার জন্য। কিন্তু দেখা করার পর আমি যেটা বললাম, তোকে এখন বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। কারণ তুই মারা গেলে আমার জন্য ভালো হবে, কারণ অনেকগুলোকে খুন করতে হবে তো তাই। ছেলেটা তাড়াতাড়ি করে তার পেছন থেকে পিস্তলটা বের করে তার সামনে তাক করলো, আর বলতে লাগলো, তুই নিজে থেকেই আমার কাছে এসেছিস আমার হাতে মরার জন্য। এতদিন তোকে সবাই মারার জন্য অনেক সুপারিশ দিয়েছিল, কিন্তু আজকে তুই সুপারিশ ছাড়াই আমার হাতে মরবি। আমাকে মারতে হলে তোর পিস্তল দিয়েই মারতে হবে। আরে কাউকে যদি মারতে হয় তাহলে হাত দিয়েই মারা যায়। দেখবি কিভাবে মারা যায়। তখনই আকাশ পিস্তলটা হাত থেকে নিয়ে তার গলায় একটা ঘুষি মারলো, আর গলায় ঘুষি বানায় ছেলেটা মাটিতে পড়ে গেল। আর মাটিতে পড়ে উঠতে চাইলে আবার আকাশ শুধু ওর গলায় ঘুষি দিতে লাগলো, আর কিছুক্ষণ পরেই নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আকাশ ওর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে শরীরে পুশ করে দিল, আর তখনই কিছুক্ষণ পরেই ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা গেল। তারপর আকাশ গলা থেকে আকাশের যত ফিঙ্গারপ্রিন্ট আছে সেগুলো মুছে দিল, কোনো প্রমাণ রাখলো না।
তারপর আকাশ লাশটাকে কলেজে নিয়ে আসলো। খুব সাবধানে কলেজের সামনে এসে লাশটাকে ফেলে দিল, যেন সবাই খুব ভালো করে যেন এটা দেখতে পারে। তারপর আকাশ চলে আসলো বাসায়, আর বাসায় এসে আকাশ রাকিবকে কল দিল। কিছুক্ষণ পরেই রাকিব কলটা রিসিভ করলো, আর আকাশ রাকিবকে সব কিছু খুলে বলল। বলার পর আবারও রাকিবকে বলল, তুই কালকে লোকজন নিয়ে সেখানে উপস্থিত থাকবি, আর মেয়রকে তোদের কোনো কিছু করতে হবে না। আমি মেয়রকে কিডন্যাপ করে আমার এখানে নিয়ে আসব। তুই বাকিদেরকে সোজা মেরে ফেলবি, আর মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দিবি। এখানে শতাধিক মেয়ে থাকবে, হয়তো সবাই কলেজে পড়ে, বুঝতে পারছিস? ওদেরকে কিডন্যাপ করে আনা হয়েছে, অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঠিক আছে ভাই, আমি কালকে সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাব। আর ভাই, এদিকে একটা সমস্যা হয়ে গেছে। কমিশনার সাহেব মনে হয় দোটানায় পড়ে আছে। সে এমপির কথায় সবাইকে সাহায্য করছে, আমাদেরকে মনে হয় আর পাত্তা দিচ্ছে না। এটাও কি আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, কমিশনার সাহেব আমাদের সঙ্গে বেইমানি করেছে, তাই তাকে মেরে ফেলে দে। এখানে আর বলার কি আছে? আর খুব সাবধানে কাজটা করবি, আর কাজটা করার পর সেখানে লিখে যাবি যে বেইমানের ফল এরকমই হয়। ঠিক আছে? দাদাভাই যাকে মন চায় সে তার নিজের আদালতে শাস্তি দেয়। ঠিক আছে ভাই, আমি সব কিছুই বুঝতে পারছি। আমাকে আর কিছু বুঝিয়ে দিতে হবে না। এতদিন ধরে আপনার সাথে কাজ করছি, আর এইটুকু বুঝতে পারবো না? তারপর আকাশ রাকিবের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দিয়ে আকাশ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙল তখন দেখে বেশ অনেকটা সকাল হয়ে গেছে। তারপর আকাশ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে আসলো। কলেজে এসে দেখে সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর পুলিশগুলো লাশ নিয়ে যাচ্ছে। এটা দেখেই আকাশ নিজেই হাসলো। আর তখনই তিশা আকাশকে ডাকতে লাগলো, আর আকাশ ওদের কাছে গেল। ওদের কাছে যেতেই তিশা আকাশকে কলেজের ভিতরে নিয়ে আসলো। যদিও আজকে বলে দিয়েছে ক্লাস হবে না। তিশা তাদের আড্ডায় এনে আকাশকে দাঁড় করালো, আর তার সঙ্গে নীলাও আছে, বাকিরা নেই। তখন তিশা আকাশকে জিজ্ঞেস করলো, কি রে, তুই কালকে আমার সঙ্গে এমন অ্যাটিটিউড দেখিয়ে চলে গিয়েছিলি কেন? আর কাল রাত 11টার দিকে তুই কোথায় ছিলি? তোর মতো আমি একজনকে কালকে দৌড়াতে দেখছি পিস্তল হাতে নিয়ে। আরে আপু, আপনি যে কি কি বলেন! আমি তো সারাদিন মাঠে কাজ করি, আমি এসব কেন করব? আমি খুবই একজন সাধারণ মানুষ, আর সারা দিন রাত পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ি। আপনি যে এসব কি বলছেন, এসব কাজ কি আমার দ্বারা হবে কখনো? হ্যাঁ, এটাও তো আমি বলছি, কিন্তু কেন যেন মনে হলো যে তোর মতো আমি কাউকে দৌড়াতে দেখেছি। আর শোন, তুই কিন্তু এসবের কোনো প্রকার কোনো কিছু করবি না। যদি কোনো কিছু লুকিয়ে করেছিস তাহলে কিন্তু তোকে কি করব সেটা নিজেও জানি না। তুই কিন্তু এসবের মধ্যে কখনোই যাবি না। আরে আপু, আপনি এসব কি বলছেন? আমি এসবের মধ্যে কেন যাব? আমি তো খুবই সাধারণ একটা ছেলে। আমি চাই যে ভালোভাবে পড়াশোনা করে কোনো একটা চাকরি হলেই আমার সারাটা জীবন কেটে যাবে। আর আপনি এসবের মধ্যে যাবেন না, কারণ আপনারও তো ক্ষতি হতে পারে। আরে তুই কি পাগল নাকি? তিশা চৌধুরীর কেউ ক্ষতি করতে পারবে না। এই তিশা চৌধুরীকে পুরো শহর ভালো করে চেনে, আর আজকে তো ক্লাস হবে না। আমি তিশার কথাবার্তা শুনেই বেশ একটু সন্দেহ হতে লাগলো, কারণ তিশা আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে? ও আমাকে এসবের মধ্যে যেতে না করছে কেন? তার মানে কি তিশা সবকিছু বুঝতে পারছে? কিছুই তো বুঝতে পারলাম না। তারপর তিশা আকাশের সঙ্গে আরও কিছু কথা বলল, আর তারপর আকাশও চলে আসলো বাসায়, যেহেতু আজকে ক্লাস হবে না। কে যেন রাজুকে খুন করে গেটের সামনে ফেলে গেছে। এইটা নিয়ে আমার যতটা চিন্তা হচ্ছে, কিন্তু কালকে আমি এই ছেলেটার মতোই কাউকে পিস্তল নিয়ে দৌড়াতে দেখেছি।
যেহেতু ক্লাস হবে না তাই তিশাও বাসায় চলে আসলো। আর বাসায় এসে তিশা ছেলেটার কথা চিন্তা করতে লাগলো। কেন জানি ছেলেটার কথা তিশা মাথা থেকে কোনোভাবে সরাতে পারছে না। তিশা ছেলেটার সঙ্গে যতই খারাপ ব্যবহার করার চেষ্টা করছে ততই তিশা তাকে ভালোবেসে ফেলছে। এটা যদি কেউ জানতে পারে তাহলে তিশাকে কি বলবে? কিন্তু ভালোবাসা কি আর এসব দেখে হয়? এদিকে আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে আকাশ ফোন টিপতে লাগলো। ফোনের মধ্যেই কিছু দরকারি কাজ ছিল, কাজগুলো করলো আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকালবেলা আকাশ একা একাই হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলো। আর পার্কের সামনে এসে দেখে তিশা একা একাই বসে আছে এখানে। আর আকাশকে দেখেই ডাক দিল। আকাশও কোনো উপায় না পেয়ে তার কাছে গেল, তার কাছে গিয়ে দাঁড়ালো। আর তখন সে আকাশকে তার পাশে বসতে বলল। আকাশ বেশ কিছুটা দূরত্ব রেখে তার পাশে বসলো। আর তখন তিশা আকাশকে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে বিকালবেলা এসেছিস? তোরও কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? আজকাল তোদের মতো ছেলেরও গার্লফ্রেন্ড থাকে? বাহ, ভালো কথা। আরে আপু, আপনি এসব কি বলছেন? আমার তো তেমন কোনো গার্লফ্রেন্ড নেই। আর আমি এমনিতেই হাঁটাহাঁটি করি বিকেলবেলা, তাই হাঁটতে বের হয়েছি আর কি। আর হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে চলে আসছি। তা আপনি একা আছেন যে? আপনার বান্ধবীরা কোথায়? তোকে আমি পেয়েছি, বেশ ভালোই করেছি। শোন, তোকে একটা কথা বলি, এখন আমার সাথে এমন কেউ নেই। শোন, আমি অনেক বড় লোক, আবার একটা মেয়ে, এটা তো তুই বুঝতে পারছিস। তো সবার সঙ্গে ভালোভাবে চলতে হয়, তাই সবার সামনে সব কিছু বলতে পারি না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আরে আপু, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার সঙ্গে কি আমার কখনো বন্ধুত্ব যায়? আমি তো আপনার চাকর হওয়ারও যোগ্য নই, সেখানে কিনা আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন হঠাৎ করে। আপনার বান্ধবীরা যদি জানতে পারে তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছেন? ওরা আপনাকে নিয়ে অনেক মজা করবে। আমি চাই না যে আমার কারণে আপনাকে কেউ অপমান করুক। সেজন্যই তো আমি সবার আড়ালে আমি তোর বন্ধু হতে চেয়েছি। প্লিজ না করিস না। আর যেহেতু আমরা একই ক্লাসে পড়ি, তাহলে এখন থেকে আমাকে আপু করে ডাকার দরকার নেই। এখন থেকে আমাকে তুই করে ডাকবি, না হলে তুমি করে ডাকবি। ঠিক আছে, আমি তোকে তুমি করেই ডাকবো। আমি আজও জানি না আপনি কি করতে চাচ্ছেন। যদি আপনি সত্যিই আমার বন্ধু হতে পারেন তাহলে আপনার নিজের একটু চেঞ্জ হতে হবে। কারণ আমি চাই আমার বন্ধুটা ঠিক এমন হবে যে সকল কিছু বুঝতে পারবে। আপনি যেভাবে চলাফেরা করেন সেভাবে আসলে কোনো মেয়েরা চলাফেরা করে না। আসলে সবাই আমাকে যতটা রাগী অহংকারী মনে করে, আমি কিন্তু আসলেও ততটা অহংকারী নই। আমি ঠিক সেই ছেলেদেরকে মারি, সেই ছেলেদেরকে অপমান করি যেই ছেলেরা মেয়েদেরকে সম্মান দিতে পারে না। আর সবার সঙ্গে থাকতে থাকতে আমি একটু ওভার স্মার্ট হয়ে গেছি। আমি এইটা কালকে রাতে খুব ভালো করেই বুঝতে পারছি। তখনই তিশার ফোনে একটা কল আসলো। আর তিশা ফোনটা বের করে দেখে তার বাবা কল দিয়েছে। আর কোনো উপায় না পেয়ে তিশা শাহরিয়ারকে বিদায় দিয়ে বাসায় চলে আসলো। যদিও আরো সময় কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো কিছু করার নেই। তারপর আকাশও বাসায় চলে আসলো। আর বাসায় এসে আকাশ নিজেকে প্রস্তুত করতে লাগলো, কারণ আজকে একটা ভালো অপারেশনে যাবে আকাশ। তারপর এভাবেই সময়টা পার হলো। আর আকাশ সঠিক সময়ে রেডি হয়ে বের হলো আর রাকিবদের সঙ্গে দেখা করলো। তারপর রাকিবদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দিল। আকাশও সেই জায়গায় চলে আসলো। আর সেই জায়গায় এসে আকাশ অপেক্ষা করতে লাগলো সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্যে। আর হঠাৎ করে দেখলো মেয়র কিছু ছেলেকে নিয়ে সেখানে আসলো। আর মেয়রের মুখটা কেমন যেন হয়ে আছে। ওদিকে মেয়র বলল, কালকে আমি ছেলেটার সঙ্গে ভালো করে কথা বললাম, আর কিছুক্ষণ পরেই ছেলেটাকে কে খুন করলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর আমি যতটুকু জানতে পেরেছি যে দাদাভাই এই খুনটা করেনি। তো দাদাভাই ছাড়া কার সাহস আছে খুন করার জন্য? দাদাভাই তো আমার সঙ্গে হাত মিলিয়েছিল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, শালাই কি বলে এসব?
আকাশ নাকি ওর সঙ্গে হাত মিলিয়েছিল। আকাশ তো শুধুমাত্র ওর খবর জানার জন্য রাকিবকে দিয়ে এসব কাজ করিয়েছে। শালার মাথায় একটুও বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো তাহলে এতটা বিশ্বাস করতো না। ঠিক আছে, বিশ্বাস করা না করা সেটা তোমার কাছে, আমি আমার কাজ করে যাই। আকাশ এগুলো নিজে নিজেই বলছে। তারপর দেখলো একটা বাস এসে থামলো। তারপর বাসের মধ্যে অনেক মেয়ে রয়েছে, আর সেখান থেকে প্রায় অনেকগুলো ছেলে মেয়ে এসে মেয়রের সঙ্গে কথা বলতে লাগলো। আর আমি সেই মুহূর্তে রাকিবকে মাইক্রোফোনে বলল সবাইকে অ্যাটাক করার জন্যে। সবাই আকাশের কথা মতো ফায়ার করতে লাগলো, আর আকাশ এদিকে মেয়রের চারপাশে বডিগার্ডগুলোকে ফায়ার করে মেরে ফেললো। তারপর আকাশ মেয়রের কাছে চলে আসলো, আর মেয়র আকাশকে দেখে বলতে লাগলো, কিরে তুই কোথা থেকে এসেছিস? তোকে তো এর আগে আমি কখনোই দেখিনি। তোর কত বড় সাহস, তুই আমার সাথে সবাইকে মেরে ফেলেছিস? কে তুই? এত কাছে আসলাম তবু তুই আমাকে চিনতে পারলি না, অথচ তুই আমার সঙ্গেই ডিল করে বসে আছিস। আমি সেই দাদা ভাই যার সঙ্গে তুই সব কথা শেয়ার করেছিস এবং আমার সঙ্গে হাত মিলিয়েছিলি। তার মানে তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস? আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি তোর সঙ্গে কখনোই হাত মেলাতাম না। তুই আমার সঙ্গে হাত মিলিয়ে আমাকে খুন করতে এসেছিস। তোকে আমি এখনই খুন করে ফেলবো। আমি তোকে খুন করার জন্যই এখানে এসেছি কষ্ট করে। তোদের সব কয়টাকে যদি আমি না মারতে পেরেছি তাহলে আমার নাম দাদাভাই নয়, আমি কলেজের প্রিন্সিপালকে খুন করব। তারপর আকাশ মেয়রকে মারতে লাগলো, আর একটা সময় আকাশ পিস্তলটা বের করে মেয়রকে গুলি করে দিল। তারপর মেয়র ছটফট করতে করতে মারা গেল, আর আকাশ রাকিবকে বলল ফাইলগুলো নিয়ে আসার জন্য। মেয়রের বিরুদ্ধে যত রকম ফাইল আছে সবগুলো মেয়রের উপর রেখে আকাশ সেখান থেকে চলে আসলো, যেন পুলিশ খুব সহজেই মেয়রকে কেন মেরেছে সেটা ভালো করে বুঝতে পারে। তারপর আকাশ বাসায় আসলো, বাসায় এসে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা টিভিটা অন করতেই সাংবাদিকরা বলতে লাগলো, দেশের মধ্যে একের পর এক খুন করা হচ্ছে, কিন্তু খুনগুলো কে বা কারা করছে সেটা সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু লাশের গায়ে লেখা আছে দাদা ভাই। দাদা ভাই যদিও মানুষের ভালোর জন্য কাজ করছে, আর যাদেরকে খুন করা হচ্ছে তারা সমাজে মুখোশধারী খারাপ লোক। যেখানে পুলিশ কোনো কিছু করতে পারছে না, পুলিশ তাদের সঙ্গে মিলে কাজ করছে, সেখানে দাদাভাই ওদেরকে খুন করছে। এখন বিষয়টি সমাজের লোকেরা কিভাবে দেখছে? এটা কি ভালো চোখে দেখছে নাকি খারাপ চোখে দেখছে? সেটাই আমরা দেখব মাঠে গিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সামি, আপনি লাইভে সবাইকে শোনাবেন। তারপর একটা সাংবাদিক একে একে সবাইকে প্রশ্ন করতে লাগলো। সকল জনগণ আকাশের পক্ষেই কথা বলতে লাগলো যে আকাশ কাজটা বেশ ভালো করেছে। আকাশ এসব শুনে কেন জানি বিশ্বাস করতে পারছিল না, কারণ আকাশ সমাজের চোখে এতটা ভালো এটা আকাশ নিজেও জানতো না। আকাশ মনে করতো যে সমাজে সবাই আকাশকে ঘৃণা করে। দাদাভাই মানেই ভয়ঙ্কর একটা রূপ, এটাই এতদিন ভেবে এসেছিল। তারপর এসব দেখতে দেখতেই সময়টা পার হয়ে গেল, আর তখন কিছুক্ষণ পর আবার সাংবাদিক বলতে লাগলো, কাল রাতে কে বা কারা খুন করেছে এটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আবারও সেই আগের মতোই লাশের গায়ের উপর দাদাভাই লেখা বুঝিয়ে দিচ্ছে যে এটা দাদাভাই খুন করেছে। খুনের সকল রিপোর্ট দাদাভাই নিজেই রেখে গিয়েছে, সেটাই পুলিশ পেয়েছে হাতে। আমরা সেই রিপোর্টগুলো একে একে পেয়েছি এবং জনগণের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি যে এইসব কিছুর পেছনে কেউ একজন আছে যে কিনা সবাইকে দিয়ে এইসব অপকর্ম করাচ্ছে। এটা ছাড়াও প্রশাসনের কিছু লোকজন এর সঙ্গে জড়িত আছে। তারপর এসব দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, আর আকাশও রেডি হয়ে চলে আসলো কলেজে। কলেজে এসে আকাশ এক পাশেই বসে আছে, আর তখনই পাশে বসলো আকাশকে বসে বলতে লাগলো, দেখেছো দেশে কি চলছে? পুরো দেশে কেমন যেন তোলপাড় শুরু হয়ে গেছে। কোন পুলিশ কোন ডিবি কেউ দাদা ভাইয়ের খবর জানতে পারছে না। তবে যেসব অপকর্ম করছে তাদেরকে যে শাস্তি দিয়েছে এটাই আমি একান্তভাবে খুশি হয়েছি। সে মানুষটাকে যদি একটাবার দেখতে পারতাম তাহলে আমি অনেকটা নিজেকে ধন্য মনে করতাম। একটা জিনিস যদি তুমি মন থেকে চাও তাহলে হয়তো খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবে। আর দাদাভাই যাই কিছু করেছে না কেন সব কিছু
জনগণের উপকারের জন্যই করেছে, তাই না? জনগণের জন্য করছে দেখেই জনগণ তাকে এতটা পছন্দ করছে, না দেখেই। কিন্তু দাদাভাই কেন সবার সামনে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। সবার সামনে এসে যদি এসব কাজ করত তাহলে তো এতটা সমস্যা হতো না। এখন সবাই সন্দেহ করছে মন্ত্রী আর এমপিদের। হ্যাঁ, আমিও তো আজকে সকালের নিউজে দেখতে পেলাম যে সবাই নাকি এনটিআর মন্ত্রীকে সন্দেহ করছে। আর আমারও মনে হচ্ছে যে কিছু কিছু এমপি আর মন্ত্রীরা মিলে দেশের মধ্যে এত বড় অপকর্ম চালিয়েছিল। নারী পাচার, মাদক দ্রব্য সকল কলেজে পরিবহন, বাজারজার ছেলেরা কত নষ্ট হচ্ছে সেটা বলে বোঝানো সম্ভব না। সব কিছুই তো দেখলাম। তবে আমার মতে দাদাভাই আসলেই একটা ভালো কাজ করেছে। বাহ, তুমিও দেখি আমার মতোই দেশের অনেক খবর রাখো। এটা একটা ভালো দিক তোমার। আচ্ছা, তোমার সঙ্গে আমি একটা সিরিয়াস কথা বলতে চাই, যেটা আমি না বলে থাকতে পারছি না। আমি যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলতে পারিনি। আরে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে ভালোবাসেন মানে? আমার তো থাকার মতো একটা জায়গাই নেই, আর আপনি কি না আমাকে ভালোবাসেন? আমার কোনো পরিচয় বলতে কোনো কিছুই নেই। আপনি আমাকে ভালোবেসে কেন নিজের জীবনটা নষ্ট করবেন? আপনি সমাজে কাউকে মুখ দেখাতে পারবেন না। আমি কোনো কিছু বুঝতে চাই না শাহরিয়ার। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত তোমার কথা ভেবেছিলাম। আমি কখনো কাউকে ভালোবাসিনি, তুমি আমার প্রথম ভালো লাগা আর ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন যে আপনি আমাকে ভালোবাসেন? এটা কোনোদিন সম্ভব হবে না। আমি অনেক গরিব একটা ছেলে, আমার আপন বলতে তেমন কেউ নেই এই দুনিয়ায়। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার পেছনে কি আছে না আছে সেটা দেখে তোমাকে ভালোবাসিনি। তোমার পরিবারে কেউ আছে বা না আছে সেটা আমি কিন্তু দেখিনি। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। তোমার সরলতা, তোমার উদারতা আমাকে পাগল করে দিয়েছে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আমি এই কলেজে শুধুমাত্র পড়াশোনার জন্য এসেছি, আর পড়াশোনা করতে এসে আমি আপনার সঙ্গে এসব করতে পারবো না। আমি অনেক কষ্ট করে নিজের জীবনটা চালাই। আমি আপনার একদিনের খরচ পর্যন্ত চালাতে পারবো না। আপনার একদিনের খরচ আমার 1 বছরেরও মনে হয় না ইনকাম হয়। তারপর আকাশ সেখান থেকে চলে আসলো আর সোজা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে লাগলো তিশার কথা। তিশা হয়তো আকাশকে সত্যিই ভালোবাসে, কিন্তু তিশাকে আকাশ এত তাড়াতাড়ি মেনে নেবে এটা তো হয় না। তিশাকে কিছুটা পরীক্ষা করে তারপর আকাশ তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিবে। তারপর এসব ভাবতে ভাবতেই সময়টা পার হয়ে গেল, আর এভাবেই পার হয়ে গেল বেশ কিছুদিন। আকাশ প্রতিদিনই কলেজে যাচ্ছে, আর কলেজে যাওয়ার পর তিশা আকাশের সঙ্গে অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে। আকাশ এখন তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। এতদিন আকাশ ভার্সিটিতে গাছের নিচে একা একা বসে ফোন টিপছিল, আর তখনই হঠাৎ করে কেউ যেন বোরখা পরে আকাশের পাশে বসলো। আকাশ সত্যিই অবাক হয়ে গেছে, কারণ এই ভার্সিটিতে কখনো কেউ বোরখা পরে আসেনি। তারপর মেয়েটা আকাশের পাশে বসলো আর বসে আকাশের হাতটা শক্ত করে ধরলো, আর আকাশ ওর হাত ধরাতেই বুঝতে পারলো এটা তিশা। আকাশ তিশার দিকে তাকিয়ে দেখলো হিজাব পরে আছে, শুধুমাত্র চোখটা দেখা যাচ্ছে। আকাশ তারপর হাতটা ছাড়িয়ে দিল, আর তখন তিশা বলতে লাগলো, আমি তোমার জন্য আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। তবু প্লিজ তুমি আমাকে মেনে নাও। তুমি আমাকে অবহেলা করো আর যাই করো, কিন্তু দিন শেষে আমাকে একটু আপন করে নিও, তাহলেই হবে। আকাশ ওর কথাগুলো সহ্য করতে না পেরে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল, আর থাপ্পড়টা খেয়ে তিশা কোনো কথা বলল না। আকাশ তারপর সেখান থেকে চুপচাপ ক্লাসে, তারপর সেখান থেকে আর আকাশকে কেউ কোনো কথা বলার সাহস পায় না। এটা হয়তো তিশার জন্যেই। তিশা সবাইকে বলে দিয়েছে। একটু পরে তিশা ক্লাসে চলে আসলো। আজকে সবাই তিশাকে নতুন করে দেখছে। তিশা নীলার পাশে বসলো, আর তখন নীলা বলতে লাগলো, তোর এত পরিবর্তন কিভাবে হলো? তুই তো আগেই অনেক ভালো ছিলি,
এভাবে তোকে একদম মানাচ্ছে না। আজকালকার যুগে কেউ বোরখা পরে ভার্সিটিতে আসে? তুই ক্ষেত কিভাবে হলি কিছুই তো বুঝলাম না। দেখ, তুই আমাকে যেটুকু বলেছিস সেটুকু অনেকটা বলে ফেলেছিস। এই বিষয়ে আর কোনো কথা বলবি না আমার সঙ্গে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর শাহরিয়ারকে নিয়ে যদি কোনো ট্রোল করা হয় তাহলে কিন্তু আমি এটা কখনোই সহ্য করব না। তুই এই ফকিরনি বাচ্চা শাহরিয়ার জন্য আমার উপর কথা বলছিস? এতদিন ধরে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, আর এই বন্ধুত্বের এই প্রতিদান দিলি তুই? আমি একমাত্র তোর জন্য খারাপ হয়েছি, না হলে আমি অনেক ভালো থাকতাম। তুই আমাকে ছোটবেলা থেকেই অন্যরকমভাবে চলতে শিখিয়েছিস। আমি যে একটা মেয়ে সেটাই তো আমি ভুলে গিয়েছিলাম। বাহ, তোর মুখে তো এখন বেশ ভালো ভালো কথা বের হচ্ছে। ঠিক আছে, আমি আর তোকে আর কোনো কিছু বলবো না, কিন্তু শাহরিয়ারকে আমি কোনোভাবে ছেড়ে কথা বলবো না। তার কখন কি হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। খবরদার, যদি তুই শাহরিয়ারের কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুই কিন্তু ভালো করে জানিস আমি কি করতে পারি আর না পারি। আমি তোকে আর বেশি কিছু বললাম না। একটু পরেই স্যার চলে আসলো, আর স্যার এসে যথারীতি ক্লাস শুরু করলো। আর যথেষ্ট ক্লাস শেষ করে বের হয়ে একা একাই কলেজ থেকে বের হতে যাচ্ছে, তখনই কিছু ছেলে এসে আকাশকে আটকালো। আর কোনো কথা না বলেই আকাশকে মারতে লাগলো। আকাশ কোনো কিছু বলল না, কারণ এখন যদি কিছু বলতে চাই তাহলে সবাই আকাশকে চিনে ফেলবে। আকাশ চায় না যে এত তাড়াতাড়ি আকাশকে কেউ চিনে ফেলুক। তখনই কোথা থেকে দৌড়ে তিশা আসলো, আর তিশাকে দেখেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। তিশা আকাশের কাছে এসে বলতে লাগলো, তুমি তো আমাকে একটা ফোন করতে পারতে। আমি তো স্যারের রুমে ছিলাম, তাই তোমাকে ওরা এভাবে মেরে গেল। আমি খুব ভালো করে বুঝতে পারছি ওদেরকে কে ভাড়া করেছে। তখনই দেখলো নীলা এদিকেই আসছে, আর তখন তিশাকে দেখলো নীলাকে একটা থাপ্পড় মারতে। আর তখন নীলা রেগে গিয়ে তিশাকে বলতে লাগলো, মেরেছি, বেশ করেছি, আমি আরো মারবো, দেখি তুই কি করতে পারিস। তুই এই ছেলেটার জন্য আমাকে এতগুলো কথা বলেছিস, আমাকে এত অপমান করেছিস, আমি সেইগুলো সহ্য করব? তুই কি ভেবেছিস? তারপর নীলা রাগ করে গাড়ি দিয়ে চলে গেল। আর তিশা আকাশকে নিয়ে সোজা একটা পার্কে চলে আসলো। আর পার্কে এসে তিশা আকাশকে একটা জায়গায় নিয়ে বসালো। আর তখন তিশা আকাশের হাত ধরে বলতে লাগলো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি। তুমি না থাকলে হয়তো আমি নেশার জগতেই চলে যেতাম। তুমি আমাকে হয়তো ভালো করে কখনো কথা বলনি, কিন্তু রাগ করে যেটাই বলেছি সেটাই আমার জন্য ঠিক। আমাকে ভালো পথে আনার জন্যই করেছো। আমি এটা ভালো করেই জানি, কারণ আমি তোমার ডায়েরিটা পড়েছি। তুমি যে আমাকে নিয়ে লেখালেখি করো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তখনই দেখলো একটা পথশিশু ফুল বিক্রি করছে, কিন্তু কেউ ফুল কিনতে চাচ্ছে না। তারপর আকাশ সেখান থেকে উঠে গেল, আর উঠে গিয়ে ছেলেটাকে এদিকে ডাক দিল। আর ছেলেটা তাদের কাছে আসলো, কাছে এসে বলতে লাগলো, স্যার একটা ফুল নেবেন? আমি সারাদিন কিছুই খাইনি। যদি ফুল বিক্রি না করতে পারি তাহলে তো কোনো খাবার খেতে পারবো না। আপনি প্লিজ একটা ফুল দেন ম্যাডামকে। ম্যাডাম অনেক খুশি হবে। আকাশ পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ছেলেটাকে দিয়ে দিল। আর ছেলেটাকে বলল সবগুলো ফুল দিয়ে দেওয়ার জন্য। ছেলেটা খুশি হয়ে ফুলগুলো দিয়ে দিল। তারপর আকাশ ছেলেটাকে বলল, তোর যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার সঙ্গে তুই যোগাযোগ করিস। এই নে, আমার নাম্বারটা রেখে দিস, যদি কখনো কাজে আসে তাহলে বলবি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার জন্য অনেক করেছেন। আপনার জন্য আমি আজকে ভালো করে খেতে পারবো। শোন, একটা কথা মাথায় রাখবি, এই পৃথিবীতে চলতে হলে তোকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, কিন্তু সেটা ভালো পথে, কখনো খারাপ পথে যাবি না। নিজে টাকা ইনকাম কিভাবে করতে হয় সেটা নিজেকেই তৈরি করতে হবে। টাকা ইনকাম করাটা অন্য কেউ দেখিয়ে দেবে না। যা,
7 দিন পর এই 500 টাকা থেকে 600 টাকা করবি। যেভাবে পারিস সেভাবে করবি, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। তারপর ছেলেটা চলে গেল। আর ছেলেটা চলে যাওয়ার পরে তিশা আকাশের দিকে তাকালো। তিশা আকাশের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে বলতে লাগলো, তুমি যে ছেলেটাকে মোটিভেশন দিলে, এটা হয়তো লাখ টাকা দিয়েও ছেলেটা পাবে না। তাছাড়া তোমার জীবনের গল্পটা আমি শুনতে চাই। তোমার কাছে মাঝে মাঝে অদ্ভুত ধরনের কথা শুনতে পাই, সেগুলো তুমি কেন বলো? হঠাৎ করে কে যেন আকাশের মাথায় আঘাত করলো। আর আকাশ পেছন ফিরে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে। আকাশ আর কোনো কিছু বলতে পারলো না। আর তখন দেখলো তিশা চিৎকার দিয়ে কান্না করছে। তারপর চোখ বন্ধ হয়ে গেল আকাশের। যখন চোখ খুললো তখন আকাশ দেখতে পেল আকাশ হাসপাতালের বেডে শুয়ে আছে। আকাশের পাশে বসে তিশা কান্না করছে, মাথায় ব্যান্ডেজ। তিশা আকাশের চোখ খুলতে দেখেই বলতে লাগলো, যাক আলহামদুলিল্লাহ। ডাক্তার আপনি কোথায়? শাহরিয়ারের চোখ খুলেছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখনই ডাক্তার চলে আসলো। আর ডাক্তার এসে আকাশকে চেক করতে লাগলো। তারপর চেক করে তিশাকে বলতে লাগলো, আমি অনেকজনকে দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ আমি একজনও দেখিনি। কেউ তার হাজব্যান্ডের জন্য এত কিছু করবে, সেটা আসলে আজকের দিনে দেখা যায় না। নিজের শরীরে রক্ত দিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে বাঁচিয়েছেন। সত্যি আপনার মতো মানুষ হয় না। আর যেরকম পাগলের মতো করছিলেন, সেটা কোনো স্ত্রী মনে হয় করবে না। আপনাকে সত্যি এখন স্যালুট করতে ইচ্ছে করছে। আরে ডাক্তার, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি কি সব বলছেন এসব? আর আমার কি হয়েছিল? আমার তো কোনো কিছুই মনে নেই। আসলে আমাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ কোনো রক্ত ছিল না। তারপর আপনার স্ত্রী এটা শুনতে পারে, আর শুনে নিজেই রক্ত দিয়েছে 1 ব্যাগ। আর আপনার সমস্ত চিকিৎসার জন্য উনি নিজের ফোনটা বিক্রি করে দিয়েছে। আসলে এটা যদি আমরা নিজের চোখে না দেখতাম, তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আমরা অনেক কাপল দেখেছি, অনেক স্ত্রীকে দেখেছি, কিন্তু এতটা পাগল হতে কখনোই দেখিনি। সত্যি আপনি ভাগ্যগুণে একটা স্ত্রী পেয়েছেন। তারপর ডাক্তার আরো কিছু কথা বলে চলে গেল। আর আকাশ তিশার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। আকাশ ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো। আর তিশা আকাশের বুকে এসে কান্না করতে লাগলো। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আকাশ 2-3 দিন পর সুস্থ হয়েছে শুধুমাত্র তিশার জন্যেই। আর তিশা সব সময় আকাশের পাশে থেকেছে। তারপর হাসপাতাল থেকে তিশাকে বাসায় পৌঁছে দিলেও, আর বাসায় পৌঁছে দিয়ে আকাশও তার বাসায় চলে আসলো। আর বাসায় এসে ভাবতে লাগলো আজকে সবকিছু শেষ করে দিতে হবে। তারপর আকাশ রাকিবকে কল দিল। আর কিছুক্ষণ পর রাকিব কলটা রিসিভ করলো। আকাশ রাকিবকে বলল, রাকিব, আমাদের যত ছেলে আছে সব ছেলেকে একসাথে হতে বল। আজকেই আমি এমপি আর তার সাথে সবাইকে শেষ করে দেব, কারণ আমি চাই না ওরা আর বেঁচে থাকুক। ভাই, আমি আপনাকে অনেক কল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোনে কোনোভাবেই কল যাচ্ছে না। এদিকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এমপি আর কমিশনার মিলে আমার মাকে তুলে নিয়ে গেছে, সানিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমাদের প্রায় অসংখ্য লোক নিয়ে গেছে। আপনাকে পাগলের মতো খুঁজছে। আমার ফোনে 2-3 বার কল করেছিল আর আমাকে টেস্ট দিয়েছে ওরা সানিকে কিভাবে অত্যাচার করছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, দেখেন। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখছি। আর তোরা সবাইকে নিয়ে আমার কাছে চলে আয়, আমি আজকেই ওদের কাছে যাব। তারপর আকাশ কল কেটে দিল। আর একটু পরে রাকিব আকাশকে একটা ভিডিও পাঠালো। ভিডিওটা দেখলো কি নির্যাতন করছে সানিকে। এসব আকাশ সহ্য করতে পারছিল না, কারণ সানি, রাকিব আরো কিছু লোকজন আকাশ ছোটবেলা থেকে একসঙ্গে আছে। ওরা আকাশের সব সময় পাশে থেকে গেছে, বলা যায় যে ওরা আকাশের ভাইয়েরই মতন। তখনই আকাশের ফোনে একটা রং নাম্বার থেকে কল আসলো। তারপর আকাশ কলটা রিসিভ করলো। আর ওই পাশ থেকে কণ্ঠটা শুনেই বুঝতে পারলো যে এমপি কল দিয়েছে। কিরে, তুই নাকি অনেক বড় মাফিয়া হয়ে গেছিস? এই দেশে সবার মুখে মুখে তোর নাম। আমি কত কষ্ট করে এই জায়গায় এসেছি, সবাইকে নিয়ে ভালোই তো চলছিল আমার দিনকাল, কিন্তু তুই এসে ঝামেলাটা করে দিলি। একদিন আমি বলেছিলাম না যে তোদের সবাইকে শেষ করে দেব?
আজকে তোদের শেষ হওয়ার দিন চলে এসেছে। আর কিছুক্ষণ ওয়েট কর, তোরা নিজের মৃত্যু চোখের সামনেই দেখতে পারবি। আরে তুই কী সব বলছিস? শোন, আমি তোকে একটা তথ্য দিচ্ছি। তোর প্রিয় মানুষটা যেন কি নাম? ও হ্যাঁ, তিশা। তুই যাকে একটু আগে হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দিয়েছিস, তাকে তো আমার ছেলেরা ধরে নিয়ে এসেছে মাত্র। তারা নাকি খেলাধুলা করতে চায়। তুই তাড়াতাড়ি আয়, না হলে তো খেলাধুলা শুরু করে দিবে। আর একটা কথা, তোর হবু শ্বশুর সেও কিন্তু আমার সাথেই। মানে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বাবার সামনে মেয়েকে ধরিয়ে নিয়েছে, তবুও তার বাবা কোনো কিছু বলছে না। মানুষ এতটা নিচু হতে পারে? আরে তুই কি সব বলছিস? তোর রাস্তা থেকে তুলে নিয়েছিল মেয়েটাকে, আর তার জন্য ওর কেন এত দরদ থাকবে বল? আর ও তো আমারই পার্টনার। আমার পার্টনারকে আমি খুব ভালো করে চিনি। তোর ভালোবাসার মানুষকে নিতে আয়, দেখ কিভাবে কান্না করছে। শাহরিয়ার কোথায় তুমি? আমি আর এসব সহ্য করতে পারছি না। ওরা আমাকে অনেক মারছে, আমি সহ্য করতে পারছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। তারপর আকাশ কল কেটে দিল, আর কল কেটে দিয়ে আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রাকিবদেরকে নিয়ে সেই জায়গায় ঠিকানা মতো চলে আসলো। জায়গায় এসে দেখে অনেকেই দাঁড়িয়ে আছে। আকাশ একটা প্ল্যান সাজিয়ে দিল। তারপর আকাশ একাই ভিতরে চলে গেল, আর ভিতরে যেতেই 2-3 জন আকাশকে ধরে সবার সামনে নিয়ে গেল। সবার সামনে নিয়ে যাওয়ার পরে আকাশ দাঁড়িয়ে থাকলো। তখন এমপি সাহেব এসে আকাশকে বলতে লাগলো, তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। আমি তো তোকে বলেছিলাম যে তুই আমার হয়ে কাজ কর, তোকে আমি অনেক টাকা দেব। তোকে আমি এত টাকাই দিব যে কখনো টাকার কথা তোর চিন্তা করতে হবে না। তোর 4 পুরুষ বসে খেতে পারবে। তুই সামান্য এই কয়েকটা টাকার জন্য দাদাভাইকে হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না? তুই মনে হয় আমার ব্যাকগ্রাউন্ড পড়ে দেখিসনি। আরে আমি 10 বছর বয়সে জেল কেটেছি। 12 বছর বয়সে এক পুলিশ অফিসারকে খুন করেছি। তারপর হয়ে গিয়েছি মাফিয়া। আর তুই সেই কিনা আমাকে ভয় দেখাচ্ছিস। তুই আমাকে ডেকে নিয়ে অনেক বড় ভুল করেছিস। ভেবেছিলাম তোকে নিয়ে আরো কিছুদিন খেলবো, তারপর তোকে শেষ করব। কিন্তু তুই নিজেই নিজের মৃত্যুটাকে একটু এগিয়ে নিয়ে এসেছিস। তোর সাহস তো কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। কে আছিস? ওর ভালোবাসার মানুষটাকে একটু ছুঁয়ে দে, বিছানায় নিয়ে যা। বিছানাটা গরম না করলে কিভাবে হবে? বাবা, আমি তোমাকে ছোটবেলা থেকেই নিজের বাবা মনে করতাম, কিন্তু তুমি আমার সঙ্গে কেন এমনটা করছো? আমি সত্যি তোমার কাছ থেকে এমনটা আশা করতে পারিনি। আরে বামুনি, তুমি তো কোনো কিছুই জানো না। আসলে তোমার বাবা ছিল তোমাদের অফিসের ম্যানেজার। তোমার বাবা মাকে এই ম্যানেজার সাহেব খুন করেছে। খুন করে দেখতে পারে যে সম্পত্তি তোমার নামে। তারপর তোমাকে লালন পালন করা শুরু করে, আর অলরেডি তোমাকে সাইন করে সমস্ত সম্পত্তি হাতে করে নেয়। এটাই ছিল আমাদের অনেক আগে থেকেই প্ল্যান করা, কিন্তু সেই প্ল্যানটাই দাদাভাই সে নষ্ট করে দিল। এই দাদাভাই সে আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিল, আমার সকল লোককে মেরে ফেলেছে। তার মানে তুমি আমার বাবা নাও? তুমি আমার আসল বাবা মাকে খুন করে আমার বাবার সম্পত্তি দখল করেছিলে। শাহরিয়ার, তুমি এই 2 জনকে কখনোই ছাড়বে না। তুমি ওদেরকে মেরে ফেলো। তখনই কয়েকজন লোক আকাশকে মারতে আসলো। তারপর আকাশও ওদেরকে মারতে লাগলো। তিশাকে ওরা মারছে। তারপর আকাশও তাদেরকে মারা বন্ধ করে দিল। আর কিছুক্ষণ পরেই আকাশকে ওরা হকি স্টিক দিয়ে মারতে লাগলো। আর আকাশ একটা সময় সহ্য করতে না পেরে শুয়ে পড়লো। আর তখনই তিশার কান্না করতে লাগলো আর বলতে লাগলো, শাহরিয়ার প্লিজ ওঠো। তুমি এখন যদি হেরে যাও তাহলে পুরো দেশটা হেরে যাবে। তোমার উপর সবাই তাকিয়ে আছে। ওদেরকে তুমি বাঁচতে দিও না। আমার ভালোবাসার কসম, তুমি ওঠো। তারপর আকাশ উঠে মাইক্রোফোনে বলল ফায়ার করার জন্যে। আর তখনই চারদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। আর আকাশ সতীশাকে নিয়ে ওদেরকে ফায়ার করতে লাগলো। একটা সময় সবাই না পেরে মরে গেল। তারপর আকাশ এমপিকে মারতে লাগলো, আর রাকিব গিয়ে মারতে লাগলো তিশার সেই নকল বাবাকে। আকাশ মারতে মারতে এমপিকে আধমরা করে ফেলেছে। আর তখন এমপি আকাশকে বলতে লাগলো, তুই আমাকে ছেড়ে দে, আমি আর কখনোই সব কাজ করব না। আমি এই দেশেই থাকবো না, আমি সোজা বিদেশে গিয়ে জীবনের শেষ দিনগুলো পার করে দিব। তবুও প্লিজ আমাকে মারিস না। তারপর আকাশ তার পিস্তলটা বের করে এমপির বুক বরাবর গুলি করে দিল।
তারপর এমপি ছটফট করতে করতে মারা গেল। আকাশে সবাইকে বলল মেরে ফেলার জন্যে। আর একটু পরেই পুলিশ চলে আসলো। আর পুলিশ এসে আকাশকে অ্যারেস্ট করলো আর আকাশকে নিয়ে আসলো থানায়। তারপর আদালতে আকাশের বিচার হলো। আকাশ সবকিছু স্বীকার করলো আর ওরা আকাশের বয়স বিবেচনা করে আকাশকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করলো। দেখতে দেখতে পার হয়ে গেল 1টা বছর। আজকে আকাশ জেল থেকে বের হলো। বের হতেই দেখে সেই মানুষটাই দাঁড়িয়ে আছে। আর তখন আকাশের কাছে গেল আর কাছে যেতেই সে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমাকে কথা দাও তুমি কখনোই আর এসব কাজ করবে না। আজকে থেকে তুমি সব কিছু বাদ দিবে। তুমি একজন সাধারণ মানুষ হয়ে চলাফেরা করবে। আমি একজন ভালো মানুষের বউ হতে চাই, কোনো মাফিয়ার বউ হতে চাই না আমি। এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম কেটে বললাম, আমি আজকে থেকে সব কিছু ছেড়ে দিয়েছি। আর তোমারও তো অনেক ইচ্ছা ছিল যে দাদাভাইকে দেখবে, তা এখন তো দাদাভাইকে শুধু দেখছো না, পুরো কাছেও টেনে নিয়ে আছো। এখন কি তোমার মনের আশা পূর্ণ হয়েছে? না, আজকে থেকে তোমার নাম দাদাভাই নয়, তোমার নাম শুধু শাহরিয়ার রহমান। তুমি একজন সাধারণ মানুষ, বুঝতে পারছো? এখন থেকে সাধারণ মানুষের মতো চলাফেরা করবে। তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলেছ তুমি আর কখনো এসব কাজ করবে না, বুঝতে পারছো? যেন ভবিষ্যৎ তোমার সন্তান বুঝতে পারে যে আমার বাবা একজন ভালো মানুষ। তিশা, একটা কথা বলি শোনো। আমার বাবা মা কে সেটা আমি নিজেও জানি না। আমি বোঝার পর থেকেই রাস্তায় মানুষ হয়েছি। একে অন্যের কাছে খাবার চেয়ে চেয়ে খেতাম, কিন্তু অনেকেই দিত, আবার অনেকেই দিত না, আর অনেকেই লাথি দিয়ে তাড়িয়ে দিত। তারপর একটা দিন মনের মধ্যে জেদ হলো যে আমি নিজে কিছু করব, আর নিজে কিছু করতে গিয়ে একটা ছেলেকেই আমি মারি। আর মারার পরে অনেকটা সাহস হয়ে যায়, আর একে একে অনেক মারামারি করতে থাকি। যত বড় হচ্ছিলাম ততই আরও যেন সমস্যা বেড়েই চলছিল। তারপর এভাবেই মাফিয়ার সঙ্গে জড়িয়ে পড়ি। তুমি যদি আমার লাইফে না থাকতে তাহলে হয়তো আমি এখনো এই লাইফেই থাকতাম। তুমি আমার সত্যি জীবনটাকে পাল্টে দিয়েছো। আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না। আমি তোমাকে সব সময় কষ্টগুলো ভুলে রাখার চেষ্টা করব। তুমি শুধু আমাকে সারাটা জীবন তোমার পাশে রেখো, তাহলেই হবে। এখন চলো কাজী অফিসে। তারপর আকাশ কাজী অফিসে চলে আসলো আর কাজী অফিসে এসে বিয়েটা সেরে ফেললো। আর ভিতরে এসে দেখে মানুষটা ঘোমটা দিয়ে বসে আছে। তিশা আকাশের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি আর জীবনে কোনো কিছুই চাই না। তুমি আমার পাশে থাকলে আর আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি 2 বেলা না খেয়ে থাকতে রাজি আছি, তবুও এইসব কাজ তুমি করবে না। আমি তোমাকে কথা দিয়েছি আমি আর কখনোই এসব কাজ করব না। তাই এখন কি এসব কথাই বলবে নাকি একটু আদর করবে? বিয়ে তো করলাম এত খরচ করে, এমনিতেই আমি ফকির মানুষ। আমি কেন আদর করব? আপনার জিনিস আপনি কিভাবে আদর করবেন সেটা আপনার ব্যাপার, তাই না? আর বিয়ে করতে তো টাকা লাগবেই। আপনাকে কি মানুষ শুধু শুধু দিয়ে দেবে নাকি? আর একটু সুখ পেতে হলে তো একটু কষ্ট করা লাগে। হ্যাঁ, এটাও তো কথা। তা এখন তোমাকে মা ডাক শোনানোর জন্য ব্যবস্থা করছি, ঠিক আছে? তখনই তিশা লজ্জা পেয়ে আকাশের বুকে মুখ লুকালো। তারপর আকাশ তিশাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তখন তিশা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আকাশ তিশার ঠোঁটছোড়া দখল করে নিল। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।